মডার্ন যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালে এবং তার উপর হামলা করে এক দল ডাকাত। এবার সেই ডাকাত দলের সবচেয়ে হ্যান্ডসাম ডাকাতটিকেই মেয়েটির পছন্দ হয়। কিন্তু এই হ্যান্ডসাম ডাকাত আসলে কে ছিল? মেয়েটা কি তার ম্যাজিক্যাল ব্যাগ এবং ফিউচারের নানা রকম গ্যাজেটের সাহায্যে সেই সত্যিটা জানতে পারবে? সেই নিয়ে একটা মজার এবং রোমান্টিক ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। এবং শুরু করার আগে তোমরা কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একটি ঘোড়ার গাড়ি যাওয়ার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই সেই গাড়ির ভিতরে বসেছিল ইউজি এবং ইউজির সাথে ছিল তার কাজিন অর্থাৎ তার কাকার মেয়ে চুনহুয়া। এবং চুনহুয়া তো ইউজিকে ঘোড়া গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে বলে ওঠে যে তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে জেনারেল লিয়ের, আর তারপরেও রাজকুমার মানে কিনা যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তোমাকে পছন্দ করে। এসব আমার একদমই সহ্য হচ্ছে না। তুমি একটা অনাথ, তোমার বাবা মা নেই, তুমি এত কিছু ডিজার্ভই করো না। এবার ইউজি তো কনফিউজড হয়ে যায় যে তার সাথে এটা কি হচ্ছে, সে কি কোনো কসপ্লেতে এসে পড়েছে। এবং তখন ইউজি বুঝতে পারে যে না, সে আসলে প্রাচীনকালে চলে এসেছে টাইম ট্রাভেল করে। ইউজি বুঝতে পারে যে সে যে গল্পটা পড়ছিল সেই গল্পের মধ্যেই সে টাইম ট্রাভেল করেছে। এবং ইউজি তার কাজিনের হাত ধরে বলে যে তোমার যাকে পছন্দ তুমি তাকে নিজের জন্য রাখো, কিন্তু খালি আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যেও না। কিন্তু চুনহুয়া তার কোনো কথাই শোনে না এবং সে তো ইউজিকে ধাক্কা মেরে সেখান দিয়ে ফেলে ঘোড়ার গাড়ি করে আবারও বাড়িতে ফিরে যায়। আসলে সেন পরিবারের দুই মেয়ে ইউজি এবং চুনহে। ইউজি এবং চুনহে একে অপরের খুড়তুতো বোন এবং ইউজির সাথে বিয়ে ঠিক হয়েছিল জেনারেল লিয়ের আর চুনহুয়ার সাথে রাজকুমার চাংয়ের। কিন্তু তারপরেও রাজকুমার চাং ইউজিকেই পছন্দ করত, তাই হিংসা থেকেই চুনহুয়া তার সাথে এমনটা করেছিল। এবার ইউজি তো তখনই মনে মনে ভাবে যে এরপর গল্পের নায়িকা হঠাৎই একদল ডাকাতের মাঝখানে পড়ে এবং সেই ডাকাত দল তাকে ধরে নিয়ে যায়। কিন্তু সেই ডাকাত দলের মধ্যেই ছিল জেনারেল লি, যে কিনা ছদ্মবেশে ছিল। এবং জেনারেল লি যখন ইউজিকে বাঁচাতে চায় তখন ডাকাত দল দুজনকেই খতম করে দেয়। এবার ইউজি তো মনে মনে ভাবছিল যে কিন্তু আমি এবার কি করব, এই জঙ্গলের মাঝখানে এক্ষুনি তো ডাকাত দল আসলো বলে। এবং তখনই সেখানে ডাকাত দল চলে আসে। আমরা দেখতে পাই ডাকাত দলের মেন হেড জিশিনকে। এবার জিশিন তো ইউজিকে দেখেই বলে ওঠে যে সে ইউজিকে বিয়ে করতে চায়। ইউজি মনে মনে ভাবে যে আমি তো এদের সাথে লড়াই করে এমনিও পারবো না। সে তাড়াতাড়ি তার হাত থেকে জেড ব্রেসলেট এবং তার টাকার পুঁটলিটি জিশিনের হাতে ধরিয়ে দেয় এবং ইউজি দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে খতরনাক কিছু ডাকাত, কিন্তু তাদের মধ্যে রয়েছে একজন যে কিনা ভীষণ হ্যান্ডসাম। এবং এরকম হ্যান্ডসাম একজন যে ডাকাত দলে থাকতে পারে সেটা তো কল্পনারই বাইরে। ইউজি মনে মনে ভাবে যে তাহলে বাঁচার জন্য একে বিয়ে করে নেওয়াই ভালো হবে। ইউজি বলে ওঠে যে আমি ওকে বিয়ে করতে চাই, তোমাকে না। এবং জিশিন মানে ডাকাত দলের লিডার বলে ওঠে যে কি, তুমি লিওয়ানকে বিয়ে করতে চাও? লিওয়ান হচ্ছে আমাদের দলের সেকেন্ড ডাকাতের হেড, যাকে কিনা নতুন নতুন এই পদে বহাল করা হয়েছে। এবং এই লিওয়ানি আসলে ছিল জেনারেল লি। কিন্তু ইউজি তো সেটা চিনতে পারে না, কারণ সে তো গল্পের বইতে গল্পটা পড়েছিল। আসলে চরিত্রদের কেমন দেখতে সেটা তো সে আর জানতো না। এবং ডাকাত দলের লিডারও এই বিয়েতে রাজি হয়ে যায়। সে লিওয়ানকে বলে ওঠে যে ঠিক আছে, তোমার বড় ভাই হিসেবে আমি তোমাদের এই বিয়ে মঞ্জুর করলাম। আমরা দেখতে পাই ডাকাতদের ডেরা ইউজি এবং লিওয়ানের বিয়ে হয়ে যায়। অন্যান্য ডাকাতরা তো খুব একদম ড্রিঙ্ক করতে থাকে, পার্টি করতে থাকে এবং তারা তো ইউজি আর লিওয়ানকে কিস কিস বলতে থাকে যে বিয়ের দিন একটা কিস না হলে চলে নাকি। এবং ইউজি আর লিওয়ান একে অপরকে কিস করে এবং তারা তো এই বিয়েতে বেশ খুশি ছিল বলে মনে হচ্ছিল। এবার ড্রিঙ্ক করতে করতে সব ডাকাতি তো একেবারেই অজ্ঞান হয়ে যায় এবং তখনই ইউজি আর লিওয়ান তাদের বিয়ের রাতে মানে তাদের ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে বিয়ের রাতে তো ভালোই রোম্যান্স হয়। পরের দিন সকালে উঠে ইউজি তো আগের দিন রাতের কথাই ভাবছিল এবং সে তো তখনই লিওয়ানের 8 প্যাক অ্যাবস দেখতে পায় এবং সেই দেখে ইউজি তো আবারও একেবারে আগের দিন রাতের বেলাতেই ফিরে গেছিল। কিন্তু লিওয়ান তো মনে মনে ভাবে যে একটা মহিলা এত নির্লজ্জ কি করে হয়। এবং ইউজি তো তখনই আবারও তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু লিওয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে আমি জানি না গতকাল রাতে আমাদের মধ্যে কি হয়েছে, ওয়াইন খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল, কিন্তু আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নেব। এবার লিওয়ান মনে মনে ভাবছিল যে নিশ্চয়ই ডাকাত দলের হেড আমাকে পুরোপুরি বিশ্বাস করে না, তাই এই মহিলার মাধ্যমে সে আমাকে টেস্ট করতে চাইছে এবং আমাকে সেই টেস্টে পাশ করতে হবে এবং এই মহিলার সাথে আমাকে সম্পর্কটা ভালোই রাখতে হবে, মানে একদম স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয় তেমন ভাবেই বজায় রাখতে হবে।
এবার আমরা দেখতে পাই লিওয়ানকে, এবং লিওয়ানের সাথে আমরা তার অপর এক সাথী হাওকেও দেখতে পাই। লিওয়ান আসলে ছিল এই সাম্রাজ্যের একজন জেনারেল এবং হাও ছিল তার অ্যাসিস্ট্যান্ট, এবং লিওয়ান একটা মিশন নিয়েই এই ডাকাত দলের মধ্যে প্রবেশ করেছিল। সে জানতে পেরেছিল যে বেশ কিছুদিন ধরে এই ডাকাতরা তাদের সৈন্যদের যে সমস্ত অস্ত্রগুলি থাকে সেইগুলি লোপাট করে দিচ্ছে বা সেইগুলি পাচার করে দিচ্ছে, এবং এইসব পাচারের পিছনে তাদের রাজসভারই কোনো একজন মন্ত্রী জড়িত রয়েছে। এবার সেই মন্ত্রীটা কে, এই গোপন খবরটা জানার জন্যই তারা এখানে এসেছিল ডাকাত সেজে, এবং ডাকাত সেজে মানে এই ডাকাত দলে প্রবেশ করার জন্য তাদের তো অনেকই সাধ্য সাধনা করতে হয়েছিল, তারপরেই তারা এই ডাকাত দলে এন্ট্রি পেয়েছিল। এবার তারা কি করে এই অস্ত্রগুলো চুরি করছে, পাচার করছে এবং কে তার সাথে যুক্ত সেটা জানাই ছিল তাদের মিশন। এবার লিওয়ান তো হাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো সূত্র জানতে পেরেছো, এবং হাও জানায় যে সে কোনো সূত্রই খুঁজে পায়নি, আর তাছাড়া অন্যান্য সব ডাকাতদের ঘরই তারা মোটামুটি সার্চ করে দেখেছে, কিন্তু সেখান থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। কেবলমাত্র ডাকাতদের লিডারের যে ঘরটা সেই ঘরটাই সার্চ করা বাকি রয়েছে। সুতরাং তাদের নেক্সট টার্গেট হচ্ছে জিসিনের ঘরটা সার্চ করে দেখা। এবার অপরদিকে আমরা দেখতে পাই ইউজিকে, এবং ইউজি তো একটু চিন্তাতেই পড়ে গেছিল, কারণ গত রাতে তার বরের সাথে তার রোম্যান্স তো হয়েছে, কিন্তু প্রাচীনকালে তো বার্থ কন্ট্রোল পিল ছিল, এসব কিছুই ছিল না। তাই ইউজি চিন্তায় পড়ে গেছিল যে আমি কি প্রাচীনকালে এসেই একদিনেই প্রেগনেন্ট হয়ে যাব, এবং তখনই হঠাৎ তার সামনে কিছু বার্থ কন্ট্রোল পিল চলে আসে, এবং ইউজি তো সেই ওষুধ দেখে অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, আমি মডার্ন যুগে একজন ডাক্তার ছিলাম বলেই কি আমি ওষুধপত্রগুলো পেয়ে যাচ্ছি। এবং ইউজি তো তখনই মনে মনে ভাবে যে আমার পছন্দের বিস্কিট, আমার পছন্দের কোলা, আমার পছন্দের ওয়াইন, এগুলো সব আমার সামনে চলে আসো, এবং আমরা দেখতে পাই যে ইউজির সব পছন্দের জিনিস তার সামনে চলে আসে। মানে ইউজি প্রাচীন যুগে এসেও মডার্ন যুগের জিনিস এখানে আনানোর একটা ক্ষমতা পেয়েছিল। এবার এইসব নিয়ে ইউজি যখন মজা পাচ্ছিল তখনই ইউজি তার গলার একটা লকেট লক্ষ্য করে, এবং ইউজি দেখে যে সেটা একটা লকেটের অর্ধেক অংশ ছিল, এবং বাকি অর্ধেকটা ইউজির হবু বর জেনারেল লি এর কাছে ছিল। এবার ইউজি তো মনে মনে ভাবে যে আমি তো অলরেডি এখানে এসে একটা বিয়ে করে ফেলেছি, সুতরাং জেনারেল লিকে আমি আর বিয়ে করতে পারবো না, তাই কোনোভাবে এটা আমায় তাকে ফেরত দিতে হবে, কিন্তু কিভাবে সেটা আমি করব সেটাও আমি জানি না। আর গল্প অনুযায়ী জেনারেল লিও তো ডাকাত সেজে এখানে এসেছিল, জেনারেল লি যেহেতু আমারই ফিয়ন্সে এবং আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই তার প্রতিও আমার কিছু কৃতজ্ঞতা আছে। আমি যদি কোনোভাবে এখানে জেনারেল লিকে সেটা জানতে পারি তাহলে আমি নিশ্চয়ই তাকে সাহায্য করব, কিন্তু সে যে জেনারেল লিকেই বিয়ে করে বসে আছে সেই ব্যাপারে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এবার ইউজি তো তখনই ঘর থেকে বেরিয়ে গ্রামে আসে, এবং এই গ্রামটা বলতে গেলে ওই ডাকাতদেরই গ্রাম ছিল, মানে তারা সম্পূর্ণভাবে এই গ্রামের লিডার ছিল। ইউজি হঠাৎ দেখতে পায় যে রাস্তার মাঝখানে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে খুব কান্নাকাটি করছে, এবং মহিলা তো বারবার বলছে যে আমার বাচ্চাটাকে বাঁচাও, সে মারা যাবে, তোমরা দয়া করে কিছু করো। কিন্তু আশেপাশের লোকেরা সকলেই এটাই বলে যে এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না, কারণ তাকে সাপে কামড়েছে, আর বিষাক্ত সাপের কামড়ের কোনো ওষুধই সেই সময় ছিল না, তাই সকলেই হাল ছেড়ে দেয় যে বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না, এবং তার মা তো তাই জন্য খুবই কান্নাকাটি করছিল। কিন্তু তখনই সেখানে ইউজি আসে, এবং সে বলে ওঠে যে আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো, এবং ইউজি মডার্ন যুগের একটা প্রতিষেধক সেখানে বার করে, মানে একটা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন, এবং সেই ইঞ্জেকশনটা ইউজি বাচ্চাটিকে দেয়। ইঞ্জেকশনের ওষুধ কাজ করতেও তো কিছুক্ষণ সময় লাগতো, কিন্তু তখনই সেখানে হাজির হয় ইয়াংমে, এবং এই ইয়াংমে ছিল ডাকাত দলের লিডার জিসিনের বোন। সে বলে ওঠে যে তুমি একটা ছুঁচালো জিনিস এই বাচ্চার গায়ে ঢুকিয়ে দিচ্ছ, একজন বাচ্চা মারা যাচ্ছে তারপরেও তুমি তার দেহ নিয়ে এই সমস্ত ছেড়খানি করছো, তুমি কি আদেও কোনো ডাক্তার? তোমাকে তো কখনোই এখানে দেখিনি, তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে। এবার অন্যান্য ডাকাতরা তো তখনই বলে ওঠে যে এই মেয়েটিকেই গত রাতে লিওয়ান বিয়ে করেছে, এই মেয়েটি রিসেন্টলি আমাদের দলে যোগ দিয়েছে, এবং এই কথা শুনে ইয়াংমে আরো রেগে যায় যে কি, লিওয়ান আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করতে পারে না, তুমি নিশ্চয়ই কিছু একটা উল্টো পাল্টা করেছো, এবং এই বলে সে তার দলবল নিয়ে ইউজির ওপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ইউজি তখনই তার পেপার স্প্রে বার করে, এবং সেই স্প্রে সে ডাকাত দলের লোকেদের ওপর ছড়িয়ে দেয়। এবার দূর থেকে এইসব দৃশ্য তো লিওয়ান দেখছিল, এবং সে ভাবছিল যে আমার বউয়ের কাছে কিসব অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে। এবার ইয়াংমে তো তখনই চেঁচিয়ে ওঠে যে এই সামান্য একটা চোখের জ্বালাতে তোমরা ভয় পাচ্ছ, তোমরা না ডাকাত দলের লোকজন, এক্ষুনি মেয়েটাকে ধরো। এবং ইউজি তখনই একটা বিশাল বড় পেপার স্প্রে বার করে, এবং সেই
সেটা সে সকলের মুখে ভালো করে ছড়িয়ে দেয়। আমরা দেখতে পাই যে ততক্ষণে বাচ্চাটার জ্ঞানও ধীরে ধীরে ফিরে এসেছিল এবং সেটা দেখে বাকিরা বুঝতে পারে যে ইউজির ওষুধে আসলে দম রয়েছে, যে লোকেদের ঠকাচ্ছে না। কিন্তু ইয়াংমের তো ব্যাপারটা একদমই পছন্দ হয় না এবং সে তো তখনই বর্ষা নিয়ে ইউজিকে মারতে যায়। কিন্তু তখনই ইউজির সামনে লিওয়ান চলে আসে এবং লিওয়ান লাথি মেরে সেই বর্ষা ফেলে দেয়। লিওয়ান বলে ওঠে যে ইউজি আমার স্ত্রী, সুতরাং তুমি তার উপর এইভাবে আক্রমণ করতে পারো না। ইয়াংমে তো বলে ওঠে যে ও যদি তোমার স্ত্রী হয় তাহলে আমি কে? এবং লিওয়ান বলে যে গতকালই ইউজি এবং আমার বিয়ে হয়েছে, তোমার সাথে কখনোই আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না বা আমরা একে অপরের সাথে সম্পর্কবদ্ধ ছিলাম না, সুতরাং তুমি আমার কেউই না। এবার তখনই তো সেই মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে এবং তারা তো তাড়াতাড়ি ইউজিকে ধন্যবাদ জানায় এবং তারা লিওয়ানকেও ধন্যবাদ জানায়। ইউজি আর লিওয়ান দুজনেই ঝুঁকে মহিলাকে তুলতে চাচ্ছিল এবং তখনই লিওয়ানের গলা থেকে তার সেই পেন্ডেন্টটা পড়ে যায়। এবার মহিলা তো তখনই বলতে যায় যে এটা কি আপনার? লিওয়ান তো খামচি মেরে সেই লকেটটা নিয়ে নেয়। আসলে লিওয়ান মনে মনে চাইছিল না যে ইউজি এই লকেটটা দেখুক, তাহলে তো সে জেনে যাবে যে লিওয়ানের অন্য জায়গায় বিয়ের কথা হয়ে রয়েছে, যে লিওয়ানের বিয়ে মার্কুইজ শেনের বাড়ির মেয়ের সাথে হয়েছে। কিন্তু লিওয়ানও এটা জানতো না যে ইউজি হচ্ছে তার সেই ফিয়ন্সে। এবার ইউজি আর লিওয়ান তো বাড়িতে চলে আসে এবং লিওয়ান তখনই ইউজিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি এমনিতে কোথায় থাকো কি, সেই ব্যাপারে তো আমি কিছুই জানলাম না। এবং ইউজি মিথ্যে করে বলে যে সে আসলেই একজন ছিচকে চোর এবং সে এইভাবেই ঘুরে ঠুরে বেড়াচ্ছিল এবং হঠাৎ করেই ডাকাতদের হাতে পড়ে যায়। এবং লিওয়ানও তার আসল পরিচয় দেয় না যে সে জেনারেল লি, সে বলে যে সেও ডাকাত দলের একজন অংশ। তাছাড়া লিওয়ান তো এখানে একটা সিক্রেট মিশন নিয়ে এসেছিল, তাই আসল পরিচয় ফাঁস করা তার পক্ষে সম্ভব ছিল না। আমরা দেখতে পাই লিওয়ান ইউনজির জন্য 2 সেট নতুন জামাও আনিয়ে রেখেছিল, না হলে ইউনজি এখানে কি পোশাক পরবে, সবাই তো বাকি ছেলে ডাকাত। এবং ইউনজি তো সেটা দেখে খুবই খুশি হয়। এবার লিওয়ান তো তখনই ঘর থেকে বেরিয়ে আসে এবং সে তার ওই অর্ধেক লকেটটা বার করে। লিওয়ান মনে মনে ভাবে যে ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু এখানে আমি ইউনজিকে বিয়ে করে ফেলেছি, তাই সারা জীবন আমি ইউনজির সাথেই থাকতে চাই। আমাকে তাড়াতাড়ি শহরে গিয়ে ওই বিয়েটা ক্যান্সেল করতে হবে। মার্কুইজ সেনের মেয়ের সাথে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। এবং সে তো ভাবে যে সে শহরে একটা চিঠি পাঠিয়ে দেবে যে এই বিয়েটা সে তার দিক থেকে ক্যান্সেল করে দিল। অপরদিকে আমরা দেখতে পাই ইয়াং মেয়েকে এবং সে তার চেলার সাথে ইউনজির ঘরের বাইরে দাঁড়িয়েছিল এবং তাদের দুজনেরই তো ইউনজিকে একদমই সহ্য হচ্ছিল না। এবং ইয়াং মেয়ের চেলা চুইয়া একখানা সাদা সাপ ধরে এনেছিল ইউনজিকে ভয় দেখানোর জন্য এবং তারা সেই সাপটা ইউনজির ঘরের মধ্যে ছেড়ে দেয়। তারা তো ভাবছিল যে ইউনজি তখন এই বাচ্চাটাকে সাপের কামড়ের হাত থেকে বাঁচালো, নিশ্চয়ই ওটা কোনো একটা কাকতালীয় ঘটনা। এখন যখন সাপ ওকে নিজেই কামড়াবে তখন দেখবো ও কি করে বাঁচে। এবার ইউনজি ঘরের মধ্যে তার ওষুধ নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, মানে নতুন ওষুধ বানাচ্ছিল এবং তখনই ইউনজি সেখানে একটা সাপকে দেখতে পায়। ইউনজি সহজেই বুঝতে পারে যে কারা এই শয়তানিটা করছে এবং সে তো তখনই ভিতর থেকে হাউ মাউ করে চেঁচাতে থাকে যে ওরে বাবারে মেরে ফেললো, আমি মরে গেলাম। এবং বাইরে দাঁড়িয়ে ইয়াংমে তো খুব মজা নিচ্ছিল যে আমি তো এটাই চাইছিলাম। এবং কিছুক্ষণ পর সব চুপচাপ হয়ে গেলে সে ইউনজির ঘরে ঢোকে যে এতক্ষণে নিশ্চয়ই ইউনজি সাপের কামড়ে পটল তুলেছে। কিন্তু সে ঘরে ঢুকে দেখে যে ইউনজি তো আরাম করে বসে চা খাচ্ছে। ইউনজি বলে ওঠে যে কি ব্যাপার, এত রাতে তুমি আমার ঘরে কি করছিলে? নাকি তুমি আমার ঘরে ঢুকবে বলেই আশেপাশে লুকিয়েছিলে? মেয়ে তো কি অজুহাত দেবে বুঝতে পারছিল না। এবং ইউনজি তখনই সেই সাপটা সোজা ইয়াংমের সামনে ধরে যে তুমি কি এটা খুঁজতেই আমার ঘরে এসেছো নাকি? ইয়াংমে তো সেটা দেখেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার তার চেলা চুইয়া তো বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছিল যে কি হচ্ছে এবং সে দেখে যে তার মালকিন অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং ইউনজি তো তখনই তার গায়ে সাপটা ছুঁড়ে মারে এবং তারা দুজনেই ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। ইউনজি মনে মনে ভাবে যে এই সাপটা পরবর্তীতে আমার কাজে দেবে, তাই সাপটা সে তার ম্যাজিক্যাল ব্যাগে ঢুকিয়ে নেয়। এই ম্যাজিক্যাল ব্যাগ থেকে ইউনজি মডার্ন যুগে সবকিছু আনতে পারতো। এই ম্যাজিক্যাল স্পেসের মধ্যে ইউনজি যা খুশি তাই সবকিছু জমাও রাখতে পারতো। এবার ইউনজি যখনই আবারও ঘরের ভিতর ঢুকে আসে সে দেখে যে তার ঘরের মধ্যে একজন মুখোশ পরা লোক, যে লোকটা কিনা ক্ষত বিক্ষত অবস্থায় তার ঘরে ঢুকেছে এবং
এবং বাইরে থেকে জিশিন এবং তার দলের আওয়াজ শোনা যাচ্ছে যে স্পাইটা এদিকেই গেল, ওকে ধরো সবাই মিলে। এবং তারা তো মশাল টশাল নিয়ে ইউনজির ঘরে ঢুকে আসে। জিশিন ইউনজির ঘরের বাইরে থেকে তার নাম ধরে ডাক দেয় যে ইউনজি, তোমার ঘরে কি কেউ ঢুকেছে? এখনই এখানে একটা চর এসেছিল। আমরা দেখতে পাই সেই চর বা স্পাই তো ইউনজির গলায় তরোয়াল ধরেছিল এবং ইউনজি বলে যে না, আমার ঘরে কেউই ঢোকেনি। জিশিন জিজ্ঞাসা করে যে তুমি কি সন্দেহজনক কাউকে দেখেছো? এবং ইউনজি তো বলে ওঠে যে না না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এবার জিশিন তো তখনই সেখান থেকে চলে যায় এবং তখনই ইউনজি লক্ষ্য করে যে ওই স্পাইয়ের মুখ থেকে রক্ত উঠছে, মানে সে খুবই ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। এবার এই সুযোগেই ইউনজি সেই স্পাইয়ের মুখ সরিয়ে দেয় এবং আমরা দেখতে পাই সেটা আসলে লিওয়ানই ছিল। ইউনজি তো বলে ওঠে যে তোমার এমন অবস্থা কি করে, আর তুমি এই অবস্থায় কেনই বা মুখোশ পরে আছো, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। এবং এই বলে ইউনজি তো তার মেডিকেল কিট সেখানে নিয়ে আসে। আমরা দেখতে পাই একটা তীরের ফলা লিওয়ানের বুকে বেঁধেছিল এবং ইউনজি তার যন্ত্রপাতির সাহায্যে সেই তীরের ফলা বার করে এবং সে তো সেই জায়গাটা স্টিচিংও করে দেয়। এবার লিওয়ান তো বলে ওঠে যে মানুষের গায়েও আবার সেলাই হয় নাকি? ইউনজি বলে যে এই ধরনের ক্ষত সেলাই না করলে ইনফেকশন হয়ে যেতে পারে, আর একবার যদি সেলাই করে দিই তাহলে খুব তাড়াতাড়ি সেরে যাবে, তাই তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তুমি এমনটা কেন করছিলে? এবং উত্তর দেওয়ার আগেই লিওয়ান তো একদম অজ্ঞান হয়ে যায়, কারণ তার প্রচন্ড জ্বর এসে গেছিল। ইউনজি তো তাড়াতাড়ি তাকে ইনজেকশন দিয়ে দেয় এবং রাতের মধ্যেই লিওয়ান একেবারেই ঠিক হয়ে যায়। এবার পরের দিন সকালে উঠেই লিওয়ান তো সবার আগে ইউনজিকে ধন্যবাদ জানায় যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমার মনে আছে যে রাতের বেলা ঘুমের ঘোরে আমি তোমার গলায় একটা জেট পেন্ডেন্ট দেখেছিলাম। আসলে অজ্ঞান হওয়ার আগে লিওয়ান ইউনজির গলায় ওই জেট পেন্ডেন্টটা দেখেছিল এবং লিওয়ানের সন্দেহ হয়েছিল যে আমার মতো পেন্ডেন্ট ওর কাছে কি করে গেল। কিন্তু ইউনজি পেন্ডেন্টটা সেফ রাখার জন্য সেটার রূপ বদল করে দিয়েছিল, তাই জন্য লিওয়ান এই পেন্ডেন্টটা দেখে আর চিনতে পারে না এবং তারও আর কোনো সন্দেহ হয় না। লিওয়ান বলে ওঠে যে গত রাতে তুমি আমাকে যেভাবে বাঁচিয়েছো, মানে যে ইনজেকশনটার মাধ্যমে বাঁচিয়েছো, সেটা কি আমাকে কি বলবে? ইউনজি জানায় যে এটা পেনিসিলিন থেকে তৈরি হয় এবং লিওয়ান তো তখনই তাকে রিকোয়েস্ট করে যে এটাকে তুমি আমাকে বানানো শেখাবে, তাহলে অনেক লোককেই আমরা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো, কারণ বহু লোকই তো তখনকার দিনে এই ধরনের ইনফেকশনে একটু কেটে গেলেই মারা যেত। সেইটা থেকেই লিওয়ান বাঁচানোর কথা বলছিল লোকেদের এবং ইউনজি এবং লিওয়ান তো তখনই তাদের এক্সপেরিমেন্টের কাজ শুরু করে দেয়, মানে পেনিসিলিন থেকে ইনজেকশন বানানোর কাজ শুরু করে দেয়, যার ফলে তারা তো 2 দিন 2 রাত তাদের ঘর থেকেই বেরোচ্ছিল না। এবার গ্রামের লোকজন তো সেই নিয়ে অন্য কথাই জুড়ে দিয়েছিল যে নতুন নতুন বিয়ে হয়েছে তো তাই জন্যই ওরা ঘর থেকে বেরোচ্ছে না, কিন্তু ব্যাপার তো আসলে অন্যই ছিল। এবং এই খবর ইয়াংমের কানেও পৌঁছায়। ইয়াংমের তো এই খবর শুনে খুবই হিংসা হয় এবং ইয়াংমে মনে মনে ভাবে যে আমি এবার ইউনজিকে ফাঁসাবো এবং এমনভাবে ফাঁসাবো যাতে আমার দাদা ওকে একেবারে এখান থেকে তাড়িয়েই দেয়। অপরদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই। লিওয়ান তার অ্যাসিস্ট্যান্ট হাওকে একটা চিঠি দেয় এবং বলে যে এই চিঠিটা তার বাড়িতে যেন পৌঁছে দেওয়া হয় এবং লিওয়ান এই চিঠিতে মার্কুইজ শেনের বাড়ির মেয়ের সাথে বিয়ে ভাঙার কথা লিখেছিল এবং লিওয়ান তো তার পেন্ডেন্টের অর্ধেক অংশটাও ফেরত দিয়ে দিতে চাইছিল, কিন্তু সেই পেন্ডেন্টটা লিওয়ান ভুল করে বিছানায় ফেলে এসেছিল, তাই জন্য সেই সময় সেটা হাওকে দেওয়া হয় না। হাও কেবলমাত্র চিঠিটা নিয়েই বেরিয়ে যায়। এবার অপরদিকে আমরা ইউনজি এবং লিওয়ানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা তো নানা রকমের ভেষজ কুড়ানোর জন্য জঙ্গলে গেছিল এবং তারা বাড়ি থেকে বেরোনোর সুযোগ নিয়েই তাদের বাড়িতে ঢুকে পড়ে ইয়াংমে আর জুইয়া এবং তারা সেখানে ঢুকে দেখে যে সেখানে বেশ কিছু বড় বড় জার রাখা আছে। এবার ইয়াংমে তো সঙ্গে সঙ্গে সেটার গন্ধ শুকে এবং সেই বিকট দুর্গন্ধে ইয়াংমে তো একদম পাগল হয়ে যায়। ইয়াংমে মনে মনে ভাবে যে এটাই হচ্ছে ইউনজিকে ফাঁসানোর আসল রাস্তা। আমরা দেখতে পাই ইয়াংমে তার দাদার ঘর থেকে একটা দামি মদের জ্বালা চুরি করে এনেছিল এবং ইউনজির একটা পেনিসিলিনের জার সরিয়ে সে ওখানে ওই মদের জ্বালাটা বসিয়ে দেয়। এবার কিছুক্ষণ পর ইউনজি এবং লিওয়ান বাড়িতে ফিরে আসে এবং তারা জঙ্গল থেকে শিকারও করে এনেছিল। ইউনজি সেইটা দিয়েই ভালো ভালো করে রান্না করছিল এবং তখনই তাদের বাড়িতে দল বল নিয়ে জিশিন ইয়াংমে এরা প্রবেশ করে। ইয়াংমে বলে ওঠে যে দাদা, আমি তো তোমাকে বলেছিলাম যে এই মেয়েটাই চুরি করেছে, এই মেয়েটা তো নতুন, ও কিছুই জানে না, তোমার ওই দামি মদটা নিশ্চয়ই এই চুরি করেছে। এবার জিশিন তো প্রথমে ব্যাপারটা বিশ্বাস করছিল না এবং জিশিন বলে ওঠে যে ইউনজি, তুমি কি সত্যিই সেটা নিয়েছো?
ইউনজি বলে যে আমি কখনোই সেটা নিইনি। এবার ইয়াংমে তো বলে ওঠে যে দাদা, ওই মেয়েটার মিষ্টি মিষ্টি কথায় তুমি গলে যেও না। এবং জিশিন তো বলতে থাকে যে আমি যদি একবার জানতে পারি কে এই কাজটা করেছে, তার হাত কিন্তু আমি কেটে দেব। ইউনজি বলে ওঠে যে আমি প্রমাণ করতে পারি যে এই চুরিটা আমি করিনি। ইশিন জিজ্ঞাসা করে যে কিভাবে, এবং ইউনজি বলে ওঠে যে আমি তোমার ওই দামি ড্রিঙ্কের থেকেও বেশি ভালো ড্রিঙ্ক বানাতে পারি, তাহলে তোমার ওই ড্রিঙ্ক আমি কেন চুরি করব। এবং এই বলি ইউনজি তার ঘরে ঢুকে যায় এবং সে মডার্ন টাইমসের কিছু অ্যালকোহল একটা জারে ভরে নিয়ে আসে। এবার তখনকার দিনের ডাকাতরা তো এই সমস্ত দামি জিনিস খায়নি, তাই সেই সব খেয়ে তারা তো একেবারেই মাতোয়ারা হয়ে যায় যে সত্যিই তো, যে এত ভালো ড্রিঙ্ক বানাতে পারে সে কি আর ওই ড্রিঙ্ক চুরি করবে। ততক্ষণে ইয়াংবে আর চুইয়া তাদের সেই জারটা নিয়ে আসে, মানে যেটা তারা কিনা ইউনজির উঠোনেই লুকিয়েছিল, এবং তারা বলে যে জিশিন এইটা দেখো, আমার কাছে প্রমাণ আছে যে ওই চুরি করেছিল, তা না হলে ওর উঠোনে কোথা থেকে আসবে। কিন্তু জিশিন তো বলে ওঠে যে যদি চুরি করেও থাকে তাতেই বা কি, এত ভালো ড্রিঙ্ক যেখানে আমরা পাচ্ছি ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওটা তোমরাই খেয়ে নাও। এবং সেই ড্রিঙ্ক খেয়ে ইয়াংমের তো বমি উঠে আসে। এবার ইউনজি তো ততক্ষণে যে মাংস রান্না করেছিল সেটাও এনে দেয়, এবং সেইটা খেয়ে জিশিন মানে ডাকাত দলের সর্দারের তো মাথাই খারাপ হয়ে যায়। এবার ইউনজি রান্না ড্রিঙ্ক খেয়ে জিশিন তো একদমই মাতাল হয়ে গেছিল, এবং সেই সুযোগেই লিওয়ান তার পেট থেকে কথা বার করার চেষ্টা করে যে অস্ত্রগুলো তারা কিভাবে পাচার করে এবং এই পাচারে কে তাদের সঙ্গ দিচ্ছে। কিন্তু আসল কথা বলার আগেই জিশিন সেখানেই অজ্ঞান হয়ে যায়, তাই তার পেট থেকে লিওয়ান কোনো কথাই বার করতে পারে না। এবার লিওয়ান তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ইউনজির সাথে বসে অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। তারা দুজনেই মাতাল হয়ে একদম মাতলামি শুরু করে দেয়। লিওয়ান বলতে থাকে যে ইউনজি, তুমি জানো না আসলে আমি একজন বিশাল বড়লোক মানুষ, আমি কোনো ডাকাত টাকাত নই, তোমাকে আমি খুব ভালো রাখবো। এবং ইউনজিও বলে ওঠে যে তুমিও জানো না আমি কোনো ছিচকে চোর নই, আমি মার্কুইজের মেয়ে, আমি আরো ধনী, আমি তোমাকে আরো ভালো রাখবো। এবং এইসব মাতলামি করতে করতে তারা তো একে অপরের জেড পেন্ডেন্টের পাথরটাও দেখতে পেয়ে যায়, এবং তারা তো মাতলামি করতে করতে বলে ওঠে যে দেখো আমাদের কাছে ম্যাচিং লকেটও রয়েছে, আমরা তো একদম মেড ফর ইচ আদার। কিন্তু সকালবেলা উঠে এই সমস্ত কথা তাদের আর কিছুই মনে থাকে না, এবং লিওয়ান তো ভাবে যে সে মনে হয় রাতে কোনো স্বপ্ন দেখেছিল। লিওয়ান তার লকেটটা হাউকে দিয়ে দেয় যে এবার তুমি লকেটটা ফেরত দিয়ে দাও, কারণ আমি আমার এঙ্গেজমেন্টটা পুরোপুরি ভেঙে দিতে চাই, তাই জন্য এই লকেটটা ফেরত দেওয়ার মাধ্যমেই আমি সেটা জানিয়ে দেব। এবার হাউ সেই লকেটটা নিয়ে বাইরে আসছিল, এবং তখনই ইউনজির সাথে তার দেখা হয়ে যায়। এবার ইউনজি হাওয়ের হাতে ওই লকেটটা দেখে, এবং ইউনজি বুঝতে পারে যে আচ্ছা হাওয়ে হচ্ছে তার মানে সেই জেনারেল লি যে কিনা ছদ্মবেশে এখানে স্পাই হয়ে এসেছে। এবং ইউনজি তো মনে মনে ভাবে যে তাহলে একে আমার সাহায্য করার দরকার। ইউনজি বলে ওঠে যে হাও, দেখো তোমার এখানে যা লাগবে আমি কিন্তু তোমাকে সাহায্য করব, তোমার যদি কোনো ওষুধ লাগে তাহলে আমাকে বলবে, আমি জানি যে তুমি নিশ্চয়ই একটা মহৎ কাজের উদ্দেশ্যে এখানে এসেছো। এবং এই বলে সে তো হাউকে একের পর এক সর্দি, পেট খারাপ, মাথা ব্যথার ওষুধ দিতে থাকে। এবং এই দৃশ্য লিওয়ান দেখতে পায়। লিওয়ানের তো এই দৃশ্য দেখে খুবই গা জ্বলে যায় যে কেন ইউনজি অ্যাসিস্ট্যান্ট হাওয়ের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে, এসব তার একদমই ভালো লাগে না। এবং সে ইউনজিকে ইমপ্রেস করার জন্য তার চুলের একটা কাটা নিয়ে আসে। ইউনজি তো সেটা পেয়ে খুবই খুশি হয়। লিওয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি হাউকে আজকে অতগুলো কি দিচ্ছিলে। ইউনজি বলে ওঠে যে দেখো ও তো তোমার অ্যাসিস্ট্যান্ট তাই না, তাই আমি যদি ওর একটু খেয়াল রাখি তাহলে ও তোমার প্রতি আরো লয়াল থাকবে। লিওয়ান বলে ওঠে যে তার কোনো দরকার নেই, আমি ওর প্রতি খেয়াল রাখতে পারবো। এবার ইউনজি তো তারপরেও হাওয়ের ঘরে যেত তাকে নানা রকমের মেডিসিন দিতে, এবং এই সব কিছু লিওয়ান লুকিয়ে লুকিয়ে দেখতো, এবং সে তো গিয়ে হাওয়ের থেকে সমস্ত ওষুধ কেড়ে নেয় যে এসব তোমার ব্যবহার করার কোনো দরকার নেই। এবং হাও তো বুঝতে পারে যে তার বস বেশ ভালো রকমেরই হিংসুটে। অপরদিকে আমরা এবার ইউনজিকে দেখতে পাই, এবং সে তো তার উঠোনে নানা রকমের ভেষজ উগাচ্ছিল। তখনই ডাকাত দল থেকে একজন আসে, এবং সে জানায় যে আজকে তাদের ডাকাত সর্দার একটা পার্টি রেখেছে যেখানে কিনা ইউনজিরও আমন্ত্রণ রয়েছে, এবং সকলেই সেখানে আসবে। ইউনজি তো খুবই খুশি মনে সেখানে হাজির হয়, এবং সবাই সেখানে ড্রিঙ্ক করছিল এবং মজা করছিল। এবং তারই মধ্যে ইউনজি লক্ষ্য করে যে হাউ কোথাও একটা বেরিয়ে গেল। ইউনজি বুঝতে পারে যে হাউ নিশ্চয়ই জি সিং এর ঘরটা সার্চ করতে গেছে, কারণ তারা তো এই মিশনেই এসেছিল। এবং ইউনজি ভাবে যে হাউ
যাতে ধরা না পড়ে যায় তাই হাওকে সাহায্য করা দরকার। এবং ইউনজি তো ওয়াশরুমে যাচ্ছি এই বাহানা দিয়ে বেরিয়ে যায় এবং ইউনজি জিশিং এর ঘরের বাইরে গিয়ে অপেক্ষা করে, মানে বলতে গেলে হাওকে পাহারা দেয়, যাতে কেউ যদি হাওকে ধরতে আসে সে তাকে সতর্ক করে দিতে পারে। এবার ইউনজি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে পাহারা দিচ্ছিল এবং হঠাৎ করেই সেখানে ইয়াং মেয়ের চেলা চুইয়া তাকে দেখতে পায় এবং সে ভাবে যে কি ব্যাপার, ইউনজি বসের ঘরের আশেপাশে উঁকি মারছে কেন? নিশ্চয়ই তার মানে ইউনজি হচ্ছে সেই স্পাই যে কিনা আমাদের দলের মধ্যে রয়েছে। এবং সে তো সঙ্গে সঙ্গে গিয়ে ইয়াং মেয়েকে খবরটা দিয়ে দেয়। এবার ইয়াং মেয়ে তো ইউনজিকে ফাঁসানোর জন্যই অপেক্ষা করছিল এবং সে তো ভরা সভায় চেঁচিয়ে ওঠে যে জিশিন, আমি সেই স্পাইকে খুঁজে পেয়ে গেছি। জিশিন বলে ওঠে যে কোথায় সেই স্পাই, খুনি আমাকে তার কাছে নিয়ে চলো। এবং সব ডাকাতরাও হই হই করে ওঠে যে হ্যাঁ, আজকে ওই স্পাইটাকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। আমরা দেখতে পাই সকলেই তো সঙ্গে সঙ্গে জিশিনের ঘরের দিকে রওনা হয় এবং ইউনজি তাদের আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। এবার ইউনজি মনে মনে ভাবে যে ওরা তো খুব কাছে চলেই এসেছে, এখন যদি আমি হাউকে সাবধান করতে চাই তাহলে সে ঘর থেকে বেরোতে বেরোতেই ধরা পড়ে যাবে। তাহলে এক কাজ করা যাক, ডাকাত দলের সর্দারকে আমি তার পছন্দের জিনিসটা দিয়েই অন্যদিকে সরাবো। এবার ইউনজি তার আগে জিশিনকে উপহার দেবে বলে একটা ককটেল মিক্স বানিয়েছিল এবং সে সেটাই বার করে জিশিনের ঘরের সামনে রাখে। এবার এসেই তো ইয়াংমে চেঁচাতে শুরু করে যে ইউনজি, তুমি হচ্ছ সেই স্পাই যে কিনা আমাদের ডাকাতদের দলে ঢুকেছে, তাই না? ইউনজি বলে ওঠে যে আমি স্পাই? তুমি কি বলছো? ইয়াংমে তো বলতে থাকে যে হ্যাঁ তুমি স্পাই। সে তো তার দাদাকে খুব ভালোভাবে কনভিন্স করতে থাকে যে জিশিন তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই মেয়েটাই হচ্ছে স্পাই, এই আমাদের দলের সবচেয়ে লেটেস্ট এন্ট্রি, সুতরাং নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে। জিশিন তো বলে ওঠে যে আরে আমি কি এতই বোকা নাকি, একটা মানুষকে দেখলে আমি চিনতে পারি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই ইউনজি স্পাই? ইয়াংমে বলে যে যদি নাই হয়ে থাকে তাহলে রাতের বেলা পার্টি থেকে উঠে এসেও তোমার ঘরের সামনে কি করছে? এবং এই কথাটায় তো জিশিনেরও সন্দেহ হয় যে সত্যিই তো ও এখানে কি করছে। এবং ইউনজি তখনই বলে ওঠে যে ডাকাত দলের লিডার, আসলে এখানে আমি এসেছিলাম কারণ তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এবং এই বলে সে তো তার সেই বালতিটা দেখায় যেখানে রয়েছে সবচেয়ে দারুণ ওয়াইন এবং এর মধ্যে ইউনজি তো নানা রকমের শ্যাম্পেন ট্যাম্পেন মিশিয়ে একটা ভালোই ককটেল তৈরি করেছিল, যেটা খেয়ে ডাকাত দলের সব লোক পাগল হয়ে যায় এবং তারা তো ইউনজিকে আর খারাপ ভাবতেই পারছিল না। এবং ইয়াংমের প্ল্যান তো আরও একবার ফেল হয়ে যায়। এবার হাও ততক্ষণে জিশিনের ঘর থেকে তো বেরিয়ে এসেছিল এবং তাড়াতাড়ি লিওয়ান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি ওর ঘরে কোনো তথ্য পেয়েছো? হাও জানায় যে সে বসের ঘরেও মানে জিশিনের ঘরেও কোনোই তথ্য পায়নি। কি করে তারা পাচার করছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা চিঠি সে পেয়েছে। এবার সেই চিঠি সে তো লিওয়ানকে দেয় এবং লিওয়ান দেখে যে এই চিঠিটা ডাকাত দলের সর্দার লিখেছে তাদের যুদ্ধ মন্ত্রীকে, মানে তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে। এবং লিওয়ান স্পষ্টভাবেই বুঝতে পারে যে এর পিছনে কে রয়েছে, মানে কাকে গিয়ে এবার শাস্তিটা দিতে হবে। কিন্তু কোন পথে তারা অস্ত্রগুলো পাচার করছে এটাও তাকে জানতে হতো, না হলে পরবর্তীকালে সেই ব্যাপারটা তো আবারও রিপিট হতে পারে। তাই জন্য তারা আরো কিছুদিন এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আমরা 2-3 দিন পরের দৃশ্য দেখতে পাই এবং ইউনজি দেখে যে তার বাড়ির সামনে ওই মহিলাটি এসেছে যার বাচ্চাকে সে সাপের কামড়ের হাত থেকে বাঁচিয়েছিল। এবং ইউনজি তাকে জিজ্ঞাসা করে যে ব্যাপার কি, কেউই ঘর থেকে বেরোচ্ছে না, রাস্তাঘাট একদম ফাঁকা, এমনটা কেন? মহিলা জানায় যে বেশ কিছুদিন হলো গ্রামে প্লেগ এসেছে এবং সকলেরই এরকম ছোঁয়াচে রোগ হচ্ছে। প্রায় 20 জনকে জিশিনের দলবল ধরে নিয়ে গেছে যাদের কিনা এই রোগ হয়েছে এবং তারা ঠিক করেছে যে এই 20 জন রোগে আক্রান্ত লোককে তারা হত্যা করে ফেলবে, যাতে তাদের থেকে কোনোভাবে রোগটা অন্যদের মধ্যে না ছড়ায়। এবার এই কথা শুনে ইউনজি তো তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। আমরা দেখতে পাই যে চিকিৎসক বিধান দিয়েছিল যে সত্যি এই 20 জনের এই রোগ হয়েছে এবং এদের থেকে অন্যদেরও ছড়াতে পারে, তাই জিশিন ঠিক করেছিল যে এই লোকগুলোকে হত্যা করা হবে। এবার লিওয়ান তো এই কথার বিরোধিতা করে যে এইভাবে আমরা 20টা লোককে হত্যা করতে পারি না, সেটা অত্যন্ত অন্যায়, আমাদের চেষ্টা করতে হবে যে এদের কিভাবে সারানো যায়। এবার ডাক্তার তো বলে যে আমি কোনোভাবেই এদেরকে সারাতে পারবো না এবং তখনই ইউনজি বলে ওঠে যে আমিও একজন ডাক্তার, আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? এবার সেই মহিলা তো বলে যে হ্যাঁ, ইউনজি সত্যিই ভালো চিকিৎসক, কারণ সে আমার ছেলেকে সাপের কামড়ের হাত থেকে বাঁচিয়েছিল। ইউনজি সেই সকল 20 জন ব্যক্তিকে চেক করে
এবং সে বলে যে সত্যি এই 20 জন আক্রান্ত হয়েছে প্লেগে। অন্যান্য ডাকাতরা তো চেঁচিয়ে ওঠে যে তাহলে এদের হত্যা করো, এদের জ্বালিয়ে ফেলো, যাতে এদের থেকে অন্যজনের মধ্যে রোগ না যায়। এবং ইউনজি বলে ওঠে যে না, আমাকে তোমরা 3 দিন সময় দাও, আমি এদেরকে সারিয়ে তোলার চেষ্টা করব। জিশিন বলে ওঠে যে 3 দিন, মাত্র 3 দিনই আমি তোমাকে দেব, কারণ তোমার উপর আমার ভরসা রয়েছে, কিন্তু তার মধ্যে যদি এরা না সারে তাহলে কিন্তু আমাকে আর দরদ দেখাতে বলবে না। এবং ইউনজি তাতে রাজি হয়ে যায়। এবার ইউনজি এবং সেই 20 জনকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মানে যাতে এরা সবাই এক জায়গাতেই থাকে, তাদের থেকে অন্য কারোর মধ্যে রোগ না ছড়ায়। এবার সেই 20 জন ব্যক্তি তো ইউনজিকে ধন্যবাদ জানায় যে আপনার জন্য আমাদের এখন মরতে হলো না, আমরা বরং সবাই এখান থেকে পালাই, তা না হলে আপনাকেও বিপদে পড়তে হবে। এবং ইউনজি তাকে বলে যে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের ঠিকই সারিয়ে তুলব। ইউনজি জানতো যে এই রোগের ওষুধ কি হতে পারে, এবং ইউনজি সেই ভেবেই ওষুধ বানাতে শুরু করে। এবার এই ঘরের বাইরেই আমরা ইয়াংমেকেও দেখতে পাই, এবং ইয়াংমে মনে মনে ভাবছিল যে একে তো 20টা লোক অসুস্থ, এখন এই শয়তানি মেয়েটা সেই 20 জনকে আবার এক জায়গায় রেখেছে, এদের থেকে যদি অন্য জায়গায় রোগ ছড়ায়, আজকে রাতে আমি এই পুরো বাড়িটাই চালিয়ে দেব, যাতে রোগী আর রোগীর ডাক্তার সকলেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। অপরদিকে আমরা ইউনজিকে দেখতে পাই যে কিনা তার ওষুধ টষুধ মিশিয়ে একটা নতুন ওষুধ বানিয়েছিল, এবং সেই ওষুধ সে সকলকে খায়। ওষুধ খাওয়ার পরই তারা তো সঙ্গে সঙ্গে বেশ ভালো ফিল করতে শুরু করে, কিন্তু তাদের মনে তখনও একটা সন্দেহ ছিল যে আবারও তো রোগটা ফিরে আসতে পারে, তখন তারা কি করবে। এবং ইউনজি তাদেরকে বলে যে তাদের সকলকেই ভ্যাকসিন নিতে হবে, যাতে করে এই রোগ তাদের মধ্যে আর ফিরে না আসে। অন্যান্য গ্রামবাসীরা যদি আগে থেকে ভ্যাকসিন নেয় তাহলে তাদের আর রোগটা হবেই না। এবার প্রথমেই ইঞ্জেকশনের সূঁচ দেখে তারা তো ভয় পেয়ে যাচ্ছিল যে এটা আবার কি ধরনের ওষুধ, এবং তাদের মধ্যে একজন রাজি হয় যে আমি ইউনজি ম্যাডামকে বিশ্বাস করি, আমাকে এই সূঁচ ভোকান। এবং ইউনজি তাকে ইঞ্জেকশন দেয়। একে একে তাকে দেখে সকলেই এগিয়ে আসে, এবং ইঞ্জেকশনে কারোরই তেমন ব্যথা হয় না, এবং তারা তো সকলেই খুব খুশি ছিল যে এবার কিছুদিন রেস্ট নিলেই তারা একদম ঠিক হয়ে যাবে। এবার বেলায় ইউনজি এখানেরই একটা ঘরে কিছু তাক মতো বা শেলফ মতো দেখতে পায়, এবং ইউনজি সেখানটাই দেখছিল যে এখানে কি কি জিনিস রয়েছে, এবং সেই করতে গিয়ে ইউনজি সেখানে একটা গোপন রাস্তা আবিষ্কার করে। ইউনজি দেখে যে এই রাস্তাটা সোজা পাহাড়ের মধ্যে দিয়ে, মানে পাহাড় চিরে বেরিয়ে গেছে। ইউনজি বুঝতে পারে যে তার মানে এটাই সেই গোপন রাস্তা যেখান দিয়ে কিনা অস্ত্রগুলি পাচার করা হতো। কিন্তু তখনই বাইরে লোকজনের চিৎকার শুনে সে বেরিয়ে আসে, এবং ইউনজি দেখে তাদের সেই উঠোনে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, তাদের সকলকেই কেউ আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। এবার তারা তো বুঝতে পারছিল না যে এই অবস্থায় তারা কি করবে, এবং তারা ইউনজিকে আগে বলে যে ম্যাডাম, আপনি যে করে হোক এখান থেকে চলে যান, কারণ আপনি আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছেন, এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। কিন্তু ইউনজি চলে গেলে এদেরকে কেই বা বাঁচাতো। ইউনজি বলে যে তোমরা তাড়াতাড়ি দেখো যে জল কোথায় আছে, এবং সেই জল দিয়ে নিজেদের জামা কাপড়টা আগে ভিজিয়ে নাও, যাতে তোমাদের জামা কাপড়ে আগুন না ধরে। এবং ইউনজি তার ওই ম্যাজিক্যাল ব্যাগ থেকে তখনই একটা ফায়ার এক্সটিংগুইশার বার করে। অপরদিকে আমরা দেখতে পাই যে লিওয়ানও ততক্ষণে আগুন দেখেই ঘরের সামনে চলে এসেছিল, এবং আগুন তো এতটাই বেশি ছিল যে কেউই সেখান দিয়ে যাওয়ার কথা ভাবতে পারছিল না। কিন্তু লিওয়ান তো সঙ্গে সঙ্গে তার কোটটা ভিজিয়ে নেয় যে আমাকে যে করে হোক ইউনজিকে বাঁচাতেই হবে, এবং সেই আগুন ভেদ করে ইউনজির কাছে গিয়ে পৌঁছায়। ইউনজি তো তাড়াতাড়ি তার হাতে ফায়ার এক্সটিংগুইশার ধরিয়ে দেয় যে এইটা তুমি ধরো। সে আরও একটা ফায়ার এক্সটিংগুইশার বার করে দুজনে মিলে তারা সেটা দিয়ে আগুন নেভায়। আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই সেই আগুন তো নিভে যায়, এবং সেই 20 জন তো সবার আগে বো করে ইউনজি আর লিওয়ানকে ধন্যবাদ জানায় যে ইউনজি একবার না বরং 2বার তাদের প্রাণ বাঁচিয়েছে। এবার ততক্ষণে সেখানে অন্যান্য ডাকাতরা এবং ইয়াংমে তারাও হাজির হয়ে গেছিল, এবং ইউনজি তো তখনই বলে ওঠে যে তোমার লজ্জা করে না। ইয়াংমে তো বলে ওঠে যে আমি যা করেছি বেশ করেছি, এবং সে ইউনজিকে মারতে আসছিল, কিন্তু লিওয়ান তার হাত ধরে সরিয়ে দেয়। এবং তখনই হাও সেখানে কিছু লোকদের নিয়ে আসে, এবং তারা স্বীকার করে যে তাদেরকে ইয়াংমেই কাজে লাগিয়েছিল। ইয়াংমেই তাদেরকে বলেছিল এখানে আগুন জ্বালাতে। এবার জিশিন তো প্রচণ্ড রেগে যায় যে ইয়াংমের ওপর ব্যাপারটা কি। ইয়াংমে বলে ওঠে যে দাদা, এই ইউনজি মেয়েটা তোমাদের সকলের ওপর কালো জাদু করেছে, তোমরা খালি ওর কথায় বিশ্বাস করছো। এখন যদি এই রোগীগুলোর জন্য গ্রামের অন্যান্যদের কিছু হয়ে যায়, তাই জন্যই আমি এদেরকে চালিয়ে দেওয়ার কথা বলছি। তুমিই বলো এই 20টা লোক বেশি ইম্পর্টেন্ট নাকি আমরা সবাই বেশি ইম্পর্টেন্ট? জিশিন তো তখনই বলে ওঠে যে হ্যাঁ মানছি তুমি হিংসুটে, কিন্তু তোমার কথার তো একটা পয়েন্ট রয়েছে। ইউনজি বলে ওঠে যে কিসের পয়েন্ট? আমি
আমি তো এই রোগীগুলোকে সারিয়েই দিয়েছি, তাহলে কেন আমাদেরকে জ্বলে মরতে হবে? ইয়াংমে তো বলতে থাকে যে আমি তোমার কথা বিশ্বাস করি না, ওদের রোগ সারেনি। এবং ইউনজি বলে যে ঠিক আছে, তাহলে তোমাদের ডাক্তারকে এখানে ডাকো, সেই এই লোকগুলিকে চিকিৎসা করে বলবে তাদের রোগ সেরেছে কিনা। এবার ডাকাত দলের ডাক্তারকে সেখানে ডাকা হয় এবং সে তো সকলকে পরীক্ষা করে বলে যে সত্যি তাদের রোগ সেরে গেছে। এবং সে তো রীতিমতো ইউনজির সামনে একদম বো ডাউন করে তাকে সম্মান জানায় যে আমিও কোনোদিন এরকম ভাবে চিকিৎসা করার কথা ভাবতে পারিনি, তুমি সত্যিই অসাধারণ। জি বলে ওঠে যে এ মা ইয়াংমে, এবার তুমি কি করবে? ডক্টর ঝাংয়ের কথা তো তুমি বিশ্বাস করো তাই না? ইয়াংমে তো তখনও বলতে থাকে যে আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, এবং তার দাদা তখনই তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এবং জিশিন ইয়ানবিকে বলে যে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ভালো করে ভাবো যে তুমি এতদিন ধরে কি করছিলে। এবং সে তো রীতিমতো ইয়াংমেকে গৃহবন্দী করে রাখে। এবং ইউনজির এই কাজের জন্য সেই 20টা লোক এবং গ্রামের সকলেরই জীবন বেঁচে যায়। এবং লিয়ান তো ইউনজিকে নিয়ে খুবই খুশি ছিল যে আমার বউ কত কিউট এবং কত ট্যালেন্টেড, তার কত বুদ্ধি যে এত কটা লোকের প্রাণ সে একাই বাঁচিয়ে দিল। এবার আমরা অপর দিকে লিওয়ান এবং হাওকে দেখতে পাই এবং হাও লিওয়ানের জন্য কিছু খবর এনেছিল। সে জানায় যে কিছুদিন আগেই তাদের এই গ্রামের সামনে দিয়ে একদল বণিক যাত্রা করছিল এবং তাদের ওপর জিশিনের দল মানে ডাকাত দল হামলা করে তাদেরকে বন্দি করে। তাদের কাছে এমন কিছু মূল্যবান ছিলই না লুট করার মতো, এবং কিছুদিন পর তাদেরকে আবারও ছেড়ে দেওয়া হয়। এবং হাও সন্দেহ করছিল যে এই বণিক দলের মাধ্যমেই আসলে ডাকাতরা অস্ত্র পাচার করছিল। বণিক দলটা কেবলমাত্র একটা ভাঁওতার ব্যাপার, কিন্তু তাদের এটাও জানতে হবে যে আর্মি ক্যাম্প থেকে অস্ত্রগুলো চুরি কি করে হচ্ছিল। এবং লিওয়ান তো তখনই হাওকে বলে যে হাও, তুমি জাল গোটাতে শুরু করো, এবার আমরা এদেরকে দল বল সমেত ধরবো। অপরদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই লিওয়ান তো মনে মনে ভাবছিল যে ইয়াংমে, তুমি আমার সাথে অকারণে অনেক শত্রুতা করেছো, কিন্তু আমিও চুপ থাকার মেয়ে নই, আমি একজন বাঘিনী, আমি কোনো হ্যালো কিটি নই, তাই আমিও এবার তোমার থেকে বদলা নেব। ইউনজি কিছু চুলকানির বল বানিয়েছিল। এবার ইউনজি তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তাকে দেখে সকলেই খুব প্রশংসা করছিল। তারা বলে ওঠে যে ইউনজি, সত্যি তুমি একজন অসামান্য ডাক্তার, আগের দিন সাপের কামড়ের হাত থেকেও বাচ্চাটাকে বাঁচালে, আর এত বড় একটা মহামারীর হাত থেকে পুরো গ্রামকে বাঁচালে। ইউনজি তো তখনই বলে ওঠে যে আরে না না, আমি তেমন কোনো বড় ডাক্তার নই, আসলে আমার কাছে এই বিশেষ ওষুধটা রয়েছে, এটা আমাদের একটা পারিবারিক ওষুধ, এটার মাধ্যমেই আমি লোকদের সারিয়ে থাকি। এবং এই বলে সে তো ওই বলটা বার করে তাদেরকে দেখায়। এবার এই দৃশ্য লুকিয়ে লুকিয়ে চুইয়া দেখতে পায় এবং চুইয়া ভাবে যে আচ্ছা, তার মানে এর এই রহস্য, ওর মধ্যে আসলেই কোনো ট্যালেন্ট নেই। এবং এই কথা সে অবভিয়াসলি গিয়ে তার মালকিন মানে ইয়াংমেকে বলে। ইয়াংমে তো সঙ্গে সঙ্গে চুইয়াকে আদেশ দেয় ওই বলটা চুরি করে আনার জন্য। এবার ইউনজি খুব ভালো করেই জানতো যে তার সাথে কি হতে চলেছে। ইউনজি ইচ্ছা করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই একজনের সাথে ধাক্কা লাগায় এবং ধাক্কার বাহানায় সে পকেট থেকে তার থলিটা ফেলে দেয়, কিন্তু ধাক্কা লাগিয়ে সে পড়ে যায় না, কারণ লিওয়ান ততক্ষণে তাকে ধরে নিয়েছিল। এবার লিওয়ান তো তখনই তাকে কোলে করে সেখান থেকে চলে যায়, কিন্তু চুইয়া ইউনজির ফাঁদে পা দিয়ে দিয়েছিল। সে এসে ইউনজির থলেটা কুড়িয়ে নেয় এবং সেটা নিয়ে যায় ইয়াংমের কাছে। এবার ইয়াংমে তো ভাবে যে এটা আবার কেমন বল, এমন নীল কালারের বল তো আমি কখনো দেখিনি, কেমন নরম নরমও লাগছে। এবং টিপাটিপি করতে গিয়ে সেই বল তো ফেটে যায় এবং তার ভিতরে থাকা তরল চুইয়া আর ইয়াংমের মুখে একদম মাখামাখি হয়ে যায়। তার চুলকানিতে তাদের অবস্থা তো খারাপ হয়ে গেছিল এবং তারা তাদের উচিত শিক্ষা পায়। এবং এই দৃশ্য দেখে ইউনজি আর লিওয়ান তো খুব মজা নেয়। লিওয়ান তো ইউনজিকে যত দেখছিল সে ইউনজিকে তত বেশি পছন্দ করছিল। লিওয়ান মনে মনে ভাবে যে ইউনজি, আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে শহরে নিয়ে যাব এবং সেখানে তোমার সাথে আমি বিশাল বড় করে বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। অপরদিকে ইউনজিও মনে মনে ভাবছিল যে সত্যি আমি কখনোই ভাবিনি যে ডাকাত দলে আমি এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড পাবো, কিন্তু সারা জীবন এইভাবে তো ডাকাত দলে থাকা যাবে না, তাই আমি ওকে বলবো এরপর থেকে সৎ পথে রোজগার করতে এবং আমরা শহরে গিয়ে ভালো একটা জীবন কাটাবো। এবার ইউনজি তো তখনই লিওয়ানকে বলে ওঠে যে লিওয়ান, আমার তোমাকে একটা বিষয় খবর দেওয়ার আছে। আসলে আগের দিন আমাকে এবং রোগীদের যেখানে রাখা হয়েছিল সেখানে আমি একটা গোপন সুড়ঙ্গ
আবিষ্কার করেছি, আমি জানি না যে সেই সুড়ঙ্গ দিয়ে কোথায় যাওয়া যাবে। এবং লিওয়ান সুড়ঙ্গের কথা শুনেই বুঝতে পারে সেটা কোথাকার সুড়ঙ্গ। ইউনজি এবং লিওয়ান সেই সুড়ঙ্গের সামনে যায়, মানে সেই গোপন দরজার সামনে যায়। কিন্তু দরজা খুলতেই উল্টো দিক থেকে দুজন ডাকাত লিওয়ানের ওপর হামলা করে দেয় এবং আমরা দেখতে পাই সেখানে তো আস্তে আস্তে বহু ডাকাত চলে আসে। তারা বলে ওঠে যে একবার যে এই সুড়ঙ্গ আবিষ্কার করেছে সে আর প্রাণে বেঁচে ফিরতে পারবে না, তাই তোমাদেরকে এক্ষুনি মরতে হবে। এবার একদিকে লিওয়ান তো তাদের সাথে লড়াই করছিল, অপরদিকে ইউনজিও তার পেপার স্প্রে নিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু তারা সংখ্যায় অনেকজন ছিল। লিওয়ান তো সঙ্গে সঙ্গে সেখানে হাওকে ডাকে এবং ইউনজিকে হাওয়ের সাথে সেফলি দূরে চলে যেতে বলে। এবার সেখান থেকে কিছু দূর বেরিয়ে এসে ইউনজি হাওকে বলে যে তুমি ফিরে যাও, কারণ ওখানে লিওয়ানের সাথে অনেকজন লোক মোকাবিলা করছে, আমি তো এখান থেকে সেফলি কোনোভাবে চলে যেতে পারবো। তুমি তো জানোই যে আমার কাছে কত রকমের জিনিস আছে, কিন্তু ওখানে ও একা। এবার হাও তো এই কথা শুনে লিওয়ানের কাছে ফিরে যায় এবং ইউনজি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছিল, কিন্তু তখনই হঠাৎ দুজন সৈন্য তাকে পাকড়াও করে। এবার ইউনজি তো বলে ওঠে যে আমাকে কেন ধরেছো, জঙ্গলের মধ্যে দিয়ে কি হাঁটাচলাও করা যাবে না, আমি একজন সাধারণ লোক। কিন্তু তারপরেও সৈন্যরা ইউনজির কোনো কথাই শোনে না এবং তারা সোজা ইউনজিকে তাদের মালকিনের কাছে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে এই মালকিন ছিল এই সাম্রাজ্যের রাজমাতা, যে কিনা ইউনজিকে খুব ভালো করেই চিনত এবং তাকে খুব স্নেহ করত। এবার রাজমাতা তো ইউনজিকে দেখে খুব চমকে যায় যে তুমি এই 2 মাস কোথায় ছিলে, বাড়ি থেকে তুমি গায়েব হয়ে গেছিলে, তোমার কোনো খোঁজ খবর নেই, আমরা সকলেই ভেবেছিলাম যে তোমার কি না কি হয়ে গেছে, তুমি এত রোগা কি করে হয়ে গেছো। এবং এই বলে রাজমাতা তো জোর করে ইউনজিকে নিজের গাড়িতে তুলে নেয় যে তোমাকে এবার বাড়িতে ফিরে যেতে হবে। এবার ইউনজি বলতেও পারছিল না যে সে ডাকাত দলের একজনকে বিয়ে করে ফেলেছে, কিন্তু ইউনজিকে আবার এখান থেকে ফিরেও যেতে হতো, কিন্তু ইউনজি কি করবে বুঝতেই পারছিল না। রাজমাতা রীতিমতো তাকে হাত পা বেঁধে গাড়িতে তুলে নেয়। এবার কিছু দূর গিয়ে ইউনজি তো বলে যে আমাকে টয়লেট যেতে হবে। রাজমাতা বলে যে আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি, তুমি আমাকে ধোকা দিও না। এবং রাজমাতা একজন কর্মচারীকে সাথে দিয়ে ইউনজিকে টয়লেট করতে পাঠায়। ইউনজি হিসু করার বাহানায় সেখান থেকে ছুট লাগায় যে তাড়াতাড়ি গিয়ে আমায় লিওয়ানকে খুঁজে বার করতে হবে, কিন্তু লিওয়ানকে খুঁজতে সে জঙ্গলের রাস্তায় গেলে দেখে যে সেই রাস্তা আটকানো এবং সেখানে কিছু সৈন্যবাহিনী দাঁড় করানো রয়েছে। ইউনজি বলে ওঠে যে আমাকে এখান দিয়ে দয়া করে যেতে দাও, কিন্তু সৈন্যরা বলে ওঠে যে না, সেটা সম্ভব না, জেনারেল লি আমাদের বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে, কারণ জেনারেল লি ডাকাতদের দমন করে এই রাস্তা দিয়েই নিয়ে আসবে। এবার ইউনজি তো তখনই সেখানে লিওয়ানের বটুয়াটি দেখতে পায় এবং ইউনজি বুঝতে পারে না যে তার সাথে কি হয়েছে এবং ইউনজি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই জেনারেল লি মানে লিওয়ান সেখানে আসে এবং এখন সে পুরোপুরি তার নিজের আসল রূপে ছিল, মানে সে ডাকাতদের দমন করে ডাকাতদের গ্রেপ্তার করে ফিরছিল, কিন্তু সে তো ইউনজিকে কোনো দিকেই খুঁজে পাচ্ছিল না। হাও তো সবার আগেই তার কাছে ক্ষমা চায় এবং তখনই লিওয়ান লক্ষ্য করে রাস্তায় ইউনজির চুলের কাঁটাটা পড়ে আছে, যেটা কিনা সেই ইউনজিকে উপহার দিয়েছিল। লিওয়ান বুঝতে পারে যে ইউনজি তার মানে এখানেই কোথাও একটা ছিল, কিন্তু সে কোথায় আছে, এবং লিওয়ান তো প্রতিজ্ঞা করে যে আমি ইউনজিকে খুঁজে বার করবই। অপরদিকে আমরা দেখতে পাই ইউনজির বাড়ির দৃশ্য, মানে মার্কুইজ সেনের বাড়ির দৃশ্য, যেখানে আমরা মার্কুইজ সেন, তার স্ত্রী এবং তাদের মেয়ে চুনহুয়াকেও দেখতে পাই। এবার চুনহুয়া তো মনে মনে জানতো যে ইউনজিকে সে সাবার করে দিয়েছে, সুতরাং এখন তার রাস্তায় আর কোনো কাঁটা নেই। কিন্তু তখনই ঘোড়া গাড়ি থেকে নেমে আসে ইউনজি এবং সে তো এক লাথি মেরে চুনহুয়াকে শুইয়ে দেয় যে কি, আমাকে দেখে চিনতে পারছো না। চুনহুয়া তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিল যেটা ইউনজি নাকি ইউনজির ভূত, এবং ইউনজি তো তখনই তার পিছনে তেড়ে গিয়ে তাকে আচ্ছা করে পিটুনি দেয়। ওদিকে রাজমাতা তো মার্কুইজ সেন এবং তার স্ত্রীকে ভালো করেই ধমকি দেয়, ইউনজি তোমাদের ভাগ্নি বলে তোমরা তাকে এইভাবে ইগনোর করতে পারো না, তার যেন আদরের কোনো ত্রুটি না থাকে, তাকে তোমরা কিন্তু একদম নিজের মেয়ের মতোই দেখবে। ওদিকে ততক্ষণে ইউনজি তো চুনহুয়াকে মেরে তার 2 চোখ রীতিমতো কালো করে দিয়েছিল, কোনো রকমে তাদের দুজনকে মারামারি করা থেকে ছাড়ানো হয়। এবার ইউনজি বাড়িতে এসে কিছুতেই বুঝতে পারছিল না যে সে আসল কথা কি করে বলবে, যে সে জেনারেল লিকে বিয়ে করতে চায় না এবং সে আসলে একটা ডাকাত দলের ছেলেকে বিয়ে করতে চায়। এবং তখনই ইউনজি বলে ওঠে যে আমাকে রাজকুমার চ্যাং পছন্দ করে, তাই আমিও তাকে বিয়ে করতে চাই। এবার এই কথাতেই সকলেই চমকে যায়, রাজকুমার চ্যাংয়ের সাথে তো চুনহুয়ার বিয়ের কথা ছিল এবং সে তো ঘ্যান ঘ্যান করতে থাকে যে না, এটা হতে পারে
পারে না। ইউনজি বলে যে তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলে, তুমি আমার মৃত্যুর জন্য দায়ী হতে পারতে, তার বদলে আমি এইটুকু তো চাইতেই পারি। এবার চুনহুয়ার মা তো তখনই বলে ওঠে যে ইউনজি, তোমার এই সাম্রাজ্যে যে ছেলেকে পছন্দ আমরা তার সাথেই তোমার বিয়ে দেব, কেবলমাত্র রাজকুমার চ্যাং এর কথা তুমি ভুলে যাও। ইউনজি মনে মনে ভাবে যে আমি তো এটাই তোমার মুখ থেকে বার করাতে চাইছিলাম, এবং সে বলে ওঠে যে ঠিক আছে, তাহলে সবার আগে আমি ওই জেনারেল লি এর সাথে বিয়ে ভাঙতে চাই। অপরদিকে আমরা লি ওয়ান মানে জেনারেল লি কে দেখতে পাই। সেও তো তার বাড়িতে এসে জানিয়ে দেয় যে আমি ওই মার্কুইস সেনের ভাগ্নিকে বিয়ে করব না। মা তো তাকে বলে যে এটা খুবই অন্যায়, কারণ এতদিন তোমাদের বিয়ের কথা ঠিক হয়ে রয়েছে, ওই মেয়েটাও নিশ্চয়ই আশা করে আছে তোমার সাথে বিয়ের কথা ভেবে, তাই তুমি ওই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাও, তার সাথে দেখা করে তাকে বলো যে তাকে তুমি বিয়ে করতে চাও না। এবং লিওয়ান ঠিক করে যে সে ওই মেয়ের সাথে গিয়ে সরাসরি কথা বলবে, এবং তারা একটা দিনক্ষণ ঠিক করে দেখা করার জন্য। ইউনজি তো মনে মনে ভাবছিল যে সে জেনারেল লিকে না করে দেবে, এবং লিওয়ানও ভাবছিল যে সে সেন পরিবারের মেয়েটিকে না করে দেবে। এবং তখনই টি হাউসে তাদের দেখা হয়, এবং তারা তো একে অপরকে দেখে প্রচন্ড চমকে যায়। ইউনজি বলে ওঠে যে লিওয়ান, তুমি না ডাকাত দলের একজন ছিলে, তুমি জেনারেল লি কি করে হয়ে গেলে? লিওয়ান বলে ওঠে যে ইউনজি, তুমি তো নাকি একজন ছিচকে চোর ছিলে, তুমি মার্কুইস সেনের ভাগ্নে কি করে হয়ে গেলে? ইউনজি তো বলে ওঠে যে আমার কথা তো বাদ দাও, তুমি তো আমাকে মিথ্যে কথা বলেছো। লিওয়ান বলে যে আমি সেই সময় একটা মিশনে ছিলাম, তাই সত্যিটা বলতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাহলে ওখানে গিয়ে তোমাকে খুঁজে পেলাম না কেন? এবং ইউনজি তো তখনই বলে যে তাকে কিভাবে রাজমাতা তুলে এনেছিল, এবং তাদের দুজনের আবারও মিল হয়ে যায়। সব অভিমান ভুলে তারা একে অপরকে জড়িয়ে ধরে, কারণ তারা তো অলরেডি একটা বিবাহিত কাপল ছিল। লিওয়ান বলে ওঠে যে তুমি জানো না আমি তোমাকে কত মিস করেছি, আজকে গিয়ে আমি মহারাজের কাছে ক্ষমা চাইবো, এবং আবারও আমাদের বিয়ের ডিগ্রি দিতে বলবো, যাতে আমরা এবারে ভালো করে বিয়ে করতে পারি। এবার তারা যখন এইসব কথা বলছিল, হঠাৎ করেই রাজকুমার চাং সেখানে উপস্থিত হয়, এবং সে বলে ওঠে যে ইউনজি, তুমি ফিরে এসেছো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, এতদিন আমার মনে কেবলমাত্র তুমিই ছিলে। আবার হঠাৎ করেই সেখানে চুনহুয়াও চলে আসে যে রাজকুমার চাং অলরেডি ইউনজির একজনের সাথে বিয়ে হয়ে গেছে, আর আমি তোমাকে পছন্দ করি, তাহলে তুমি কেন ওর পিছনে পড়ে আছো? এবার ইউনজি তো সরাসরি রাজকুমার চাংকে রিজেক্ট করে দেয়, এবং রাজকুমার চাং তো সেখান থেকে চলে যায়। অপরদিকে চুনহুয়ার তো আর কাউকেই পাওয়া হয় না, না তো রাজকুমার চাং আর না জেনারেল লি। এবং ইউনজি আর লিওয়ান তো তখনই একে অপরকে জড়িয়ে ধরে, কারণ তাদের হয়ে গেছিল হ্যাপি এন্ডিং। এখন আর ডাকাত আর ছিচকে চোর না, তারা এখন সম্মান নিয়ে সমাজে একটা হ্যাপি কাপল হয়ে থাকতে পারবে। আমরা দেখতে পাই যে তারা দুজনেই তো তখনই তাদের সেই লকেটটা বার করে, যেই লকেটগুলো এখন জোড়া লেগে গেছিল, মানে এখন তাদের লাভ স্টোরি হয়ে গেছিল কমপ্লিট, এবং তারা একে অপরকে কিস করে। এবং এখানেই আমাদের এই কিউট ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মজার ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।